হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর জিওনোর লেখা দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ গল্পটির যাবতীয় অ্যাক্টিভিটিগুলি জেনে নেব। রাইটিং স্কিল এবং গ্রামারও কিন্তু থাকবে আজকের ডিসকাশনে। তাহলে প্রথমেই অ্যাক্টিভিটি 1 অর্থাৎ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য ন্যারেটর ওয়াজ স্পিকিং অফ হিজ এক্সপিরিয়েন্স, অপশন রয়েছে অফ রিসেন্ট টাইমস, অ্যাবাউট 40 years ago, 40 years into the future। অপশন বা কারেক্ট অপশনটা হবে অ্যাবাউট 40 years ago। Next question, the land could produce only, option ছিল plants of all types, wild lavender, oak trees। Right option হবে wild lavender অর্থাৎ বি এর অপশনটি। 3 নম্বর কোশ্চেন, the village where he was camped was inhabited by, অপশনস ছিল the villagers, wild animals, none। এক্ষেত্রে রাইট অপশন হবে অপশন সি অর্থাৎ none। The sound of the wind is compared to, তিনটে অপশন ছিল a flute, drums, a wild beast। রাইট অপশন সি অর্থাৎ wild beast। এবারে অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথম বাক্যটি অর্থাৎ দি ন্যারেটর হ্যাড বিন ওয়াকিং ফর 3 days, এটিই কিন্তু 1 নম্বর বাক্য হবে। এরপরে 2তে আসবে 3-এর বাক্যটি অর্থাৎ নো ভেজিটেশন গ্রিউ ইন দ্য রিজিয়ন এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার। 3-এ হবে 4 নম্বরের সেন্টেন্সটি অর্থাৎ দ্য ন্যারেটার্স ক্যাম্প ওয়াজ নিয়ার অ্যান অ্যাবান্ডন্ড ভিলেজ। 4 হবে 5-এর বাক্যটি হি ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার। 5 হবে 2-এর বাক্যটি হি কেম অ্যাক্রস আ ড্রাই স্প্রিং, এবং 6 অর্থাৎ লাস্ট হবে একদম 6-এর বাক্যটি হি লস্ট অল হোপস অফ ওয়াটার হোয়েন হি সার্চ প্রডিউসড নো রেজাল্ট আফটার 5 hours। এরপরে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে একটি মাত্র প্রশ্ন ছিল যে ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য ভিলেজ ওয়াজ অ্যাবান্ডন্ট, যে তোমার মতে কেন সেই গ্রামটি পরিত্যক্ত অবস্থায় ছিল। উত্তর, আই থিঙ্ক দ্য ভিলেজার্স কাট ডাউন দ্য ট্রিজ অফ দ্যাট এরিয়া ফর টিম্বার হুইচ দে কুড ইউজ ইন দেয়ার ডোমেস্টিক নিডস। অর্থাৎ আমার মনে হয় গ্রামবাসীরা সেই অঞ্চলের যাবতীয় গাছ কেটে ফেলেছিল কাঠ সংগ্রহ করবার জন্য, যে কাঠ তারা তাদের বাড়ির গৃহস্থালির কাজে লাগাতে পারে অ্যাজ আ রেজাল্ট অফ দ্য ডিফরেস্টেশন ইন দ্যাট এরিয়া। এবং যেহেতু সেই অঞ্চলে যাবতীয় গাছপালা কেটে ফেলা হলো, দ্য রেনফল ডিক্রিজড ডে বাই ডে। বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু দিনকে দিন আস্তে আস্তে কমে যেতে থাকলো। অ্যান্ড ফাইনালি দে ফাউন্ড, এবং শেষ পর্যন্ত তারা দেখলো দ্যাট দে ওয়ার লিভিং ইন আ প্লেস, যে তারা এমনই এক জায়গায় বসবাস করছে হোয়ার দেয়ার ওয়াজ নো রেনফল, যেখানে কোনো বৃষ্টিপাতই আর হয় না। And as a result, the only source of water, the spring, was also gradually dried up. এবং এর ফলে কি হলো, জলের একমাত্র উৎস সেই স্প্রিং বা ঝর্ণাটি কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল। সো দ্য ভিলেজার্স হ্যাড টু মাইগ্রেট সামহার এলস। ফলে ভিলেজার্স বা গ্রামবাসীদেরকে সেই স্থান ছেড়ে অন্য স্থানে চলে যেতেই হলো, হোয়ার দে কুড হ্যাভ সাম ওয়াটার ফর লিভিং, যেখানে তারা একটু জল পেতে পারে তাদের বাঁচবার কারণে। সো দ্য ভিলেজ ওয়াজ অ্যাবান্ডেন্ট, এই কারণেই কিন্তু সেই গ্রামটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এরপরে সেকেন্ড পার্টের অ্যাক্টিভিটি 4 কি ছিল না, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ইন দ্য টেক্সট আই রেফার্স টু জিওনো দ্য রাইটার হিমসেলফ। জিওনো দ্য রাইটার হিমসেলফটা হচ্ছে আনসারটি। বি এর কোশ্চেন, দ্য শেফার্ডস কটেজ উড বি দ্য নাইটার শেল্টার ফর দ্য নাইট সিন্স, উত্তর হবে দ্য ক্লোজেস্ট ভিলেজ ওয়াজ স্টিল মোর দ্যান আ ডে অ্যান্ড আ হাফ ফার্দার অন। সি এর প্রশ্নটি, with a great deal of attention the shepherd, উত্তর হবে began to examine the acorns। এবং লাস্ট কোশ্চেনটি, the impression provided by the shepherd to the narrator was, এবার উত্তরটা হবে that nothing could disturb him। এরপরে অ্যাক্টিভিটি 5, কিছু প্রশ্নের উত্তর দেওয়ার কথা। ফার্স্ট কোশ্চেনটি, give 2 examples of the shepherd's hospitality towards the narrator, অর্থাৎ ন্যারেটারের প্রতি সেই শেফার্ড যে আতিথেয়তামূলক আচরণ করেছিল তার 2টি এক্সাম্পল বা উদাহরণ দিতে বলা হয়েছে। উত্তর, দ্য শেফার্ড নট অনলি গেভ দ্য ন্যারেটার শেল্টার ইন হিজ কটেজ বাট অলসো গেভ দ্য ন্যারেটার আ ড্রিঙ্ক অ্যান্ড শেয়ার্ড হিজ সোপ উইথ হিম হোয়েন দ্য ন্যারেটার ওয়াজ ডেসপারেটলি ইন নিড অফ দেম। অর্থাৎ সেই শেফার্ড যে শুধুমাত্র তার কটেজে ন্যারেটারকে আশ্রয় দিয়েছেন তাই নয়, এছাড়াও তিনি ন্যারেটারকে একটি ড্রিঙ্ক অর্থাৎ পানীয় দিয়েছিলেন, এবং তার নিজের স্যুপটাও তিনি ন্যারেটারের সঙ্গে ভাগাভাগি করে শেয়ার করে খেয়েছিলেন, যখন কিন্তু ন্যারেটারের এই ড্রিঙ্ক, শেল্টার বা খাবারের প্রচণ্ড পরিমাণে প্রয়োজন ছিল। বিয়ের কোশ্চেনটি, স্টেট দ্য প্রফেশন অফ দ্য পিপল হু ইনহ্যাবিটেড দ্য 4 or 5 রিমোট ভিলেজেস, অর্থাৎ সেই 4-5টি সেই প্রত্যন্ত গ্রামে মানুষজনদের জীবিকা কী ছিল। দ্য পিপল হু ইনহ্যাবিটেড দ্য ভিলেজেস ওয়ার মোস্টলি উড কাটার্স, অর্থাৎ সেই গ্রামের বেশিরভাগ বাসিন্দারাই ছিলেন কিন্তু কাঠুরে। দে মেড চারকোল বাই বার্নিং দ্য উড দে অবটেন্ড বাই কাটিং ডাউন দ্য ট্রিজ। তারা চারকোল অর্থাৎ কাঠকয়লা তৈরি করত গাছ কেটে তারা যে কাঠ পেত সেই কাঠ পুড়িয়ে। I was intrigued. Why was the narrator intrigued?
The shepherd lived all alone in a completely desolate area and his company brought the narrator a feeling of peace. অর্থাৎ সেই শেফার্ড সম্পূর্ণ একা এবং একটা প্রত্যন্ত নির্জন অঞ্চলে বসবাস করতেন, যে শেফার্ডের কোম্পানি বা সঙ্গ কিন্তু ন্যারেটরকে একটা শান্তির অনুভূতি এনে দিয়েছিল। The shepherd gave the narrator the impression that nothing could disturb him. Not only that, এই শেফার্ডের থেকে ন্যারেটর একটা ইমপ্রেশনও পেয়েছিলেন যে যাতে তার মনে হয়েছিল যে কোনো কিছুই এই শেফার্ডকে কিন্তু বিরক্ত করতে পারে না। So the narrator was intrigued and he wanted to find out more about the shepherd. এই কারণেই ন্যারেটর কিন্তু এই শেফার্ড সম্পর্কে ইন্ট্রিগ বা কৌতূহলী বোধ করেছিলেন এবং তাই তিনি তার সম্পর্কে আরও অনেক কিছু কথা জানতে চেয়েছিলেন। এরপরে অ্যাক্টিভিটি 6-এ রয়েছে ট্রু ফলস এবং তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট। প্রথম প্রশ্নটি, দ্য নেক্সট মর্নিং দ্য শেফার্ড লেফট হিজ হাউস অল বাই হিমসেলফ। পরের দিন সকালবেলা শেফার্ড তার বাড়ি ছেড়ে একাই চলে গেলেন। এই স্টেটমেন্টটা ফলস হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম। বিয়ের প্রশ্ন, 20,000 trees had sprouted from among the trees planted by the shepherd. এই স্টেটমেন্টটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, অফ দিস 100,000 20,000 had come up, অর্থাৎ শেফার্ডের পোঁতা 61,000 গাছের মধ্যে 20,000 গাছ কিন্তু জন্মেছিল। সি এর প্রশ্নটি, দি ন্যারেটর মেট এলিজার্ড বোফিয়ার আফটার আ টাইম স্প্যান অফ 5 years. এই স্টেটমেন্টটা ফলস, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি পাচ্ছি না, দ্য ওকস অফ 1910 ওয়ার 10 years old অ্যান্ড ওয়ার টলার দ্যান মি অ্যান্ড দ্যান হিম। অর্থাৎ যেহেতু এখানে ওক গাছগুলির বয়স 10 বছর এবং তাই থেকেই কিন্তু আমরা বুঝতে পাচ্ছি যে ন্যারেটারের সাথে এলিজার্ড বোফিয়ারের দেখা কিন্তু 5 বছর পরে নয়, 10 বছর পরে হয়েছিল। লাস্ট প্রশ্ন, দ্য ফরেস্ট হ্যাড স্প্রাং উইথ দ্য কম্বাইন্ড এফোর্ট অফ দ্য ভিলেজার্স অ্যান্ড দ্য শেফার্ড। অর্থাৎ জঙ্গলটা শেফার্ড এবং গ্রামবাসীদের যৌথ প্রচেষ্টার দ্বারা গড়ে উঠেছিল। স্টেটমেন্টটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, হোয়েন আই কনসিডার্ড দ্যাট দিস হ্যাড অল স্প্রাং ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দিস ওয়ান ম্যান without technical aids, it struck me that men could be as effective as God in domains other than destruction. অর্থাৎ এই সাপোর্টিং স্টেটমেন্টেই আমরা পাচ্ছি পুরো জঙ্গলটাই কিন্তু একজন মানুষের ইচ্ছা, তার হাত থেকে তৈরি হয়েছিল। যৌথ কোনো প্রচেষ্টা কিন্তু এই জঙ্গল গড়ে ওঠবার পিছনে ছিল না। এরপরে অ্যাক্টিভিটি 7-এ আবার কিছু প্রশ্ন। হাউ ডিড এলিজার্ড বোফিয়ার প্লান্ট দ্য অ্যাকর্নস? এলিজার্ড বোফিয়ার অ্যাকর্ন অর্থাৎ সেই ওক গাছের বীজগুলিকে কিভাবে রোপণ করেছিলেন? Elisard Bouffier pounded his iron rod into the ground to make holes in the ground. অর্থাৎ এলিজার্ড বোফিয়ার তার সেই হাতের লোহার লাঠিটি দিয়ে মাটিতে বেশ কয়েকবার ঘন ঘন আঘাত করেছিলেন যাতে তিনি মাটিতে বেশ কিছু গর্ত তৈরি করতে পারেন। দেন হি প্লেসড দ্য অ্যাকর্নস ইন দ্য হোলস। তারপর তিনি সেই ওক গাছের বীজগুলি সেই গর্তে পুঁতে দিয়েছিলেন অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল সেকেন্ড। তারপরে আবার সেই গর্তগুলি মাটি দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন। হাউ মেনি ইয়ার্স লেটার ডিড দ্য ন্যারেটর রিভিজিট দ্য কান্ট্রি? অর্থাৎ ন্যারেটর কত বছর পরে আবার সেই অঞ্চলে গেলেন? দ্য ন্যারেটর রিভিজিটেড দ্য কান্ট্রি আফটার 5 years, অর্থাৎ 5 বছর পরে গিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, আই ফাউন্ড দ্যাট দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্বড হিম অ্যাট অল। আমি দেখলাম যে যুদ্ধ তাকে একেবারেই বিরক্ত করেনি। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ওয়ার হ্যাড নট বিন এবল টু ডিস্টার্ব এলিজার্ড বোফিয়ার? তোমার মতে কেন যুদ্ধ এলিজার্ড বোফিয়ারকে একদমই বিরক্ত করতে পারেনি? এই প্রশ্নটি কিন্তু ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। এলিজার্ড বোফিয়ার লিভড ইন অ্যান আইসোলেটেড প্লেস। এলিজার্ড বোফিয়ার একদমই একটি সম্পূর্ণ পৃথক বিচ্ছিন্ন একটি অঞ্চলে বসবাস করতেন। দ্যাট ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাটলফিল্ড অফ ফ্রান্স। যে অঞ্চলটি ফ্রান্সের যুদ্ধক্ষেত্র থেকে ছিল কিন্তু অনেক দূরে। সেই কারণেই এলিজার্ড বোফিয়ার যুদ্ধকে নিয়ে একেবারেই বিরক্ত বোধ করেননি। তাছাড়াও অ্যাপার্ট ফ্রম দিস হি ওয়াজ নট অ্যাট অল কনসার্নড অ্যাবাউট দ্য ডিস্ট্রাকশন দ্যাট দ্য ওয়ার ব্রিংস। তাছাড়াও তিনি একেবারেই চিন্তিত বোধ করতেন না যে যুদ্ধ যে ধ্বংস নিয়ে আসে সেই ধ্বংসলীলা সম্বন্ধে। অ্যান্ড ওয়াজ দাস কমপ্লিটলি অ্যাবজর্বড, এবং সেই কারণেই তিনি সম্পূর্ণ পরিমাণে নিমজ্জিত ছিলেন ইন প্লান্টিং হিজ ওকস, তার ওক গাছগুলিকে রোপণ করতে, টু মেক দ্য ওয়ার্ল্ড বিউটিফুল, যাতে তিনি এই পৃথিবীকে আরও অনেক সুন্দর করে তুলতে পারেন। হোয়াট ওয়াজ দি নারেটার্স রিয়াকশন অন সিইং দ্য ম্যাসিভ ওক ট্রিজ? অর্থাৎ সেই বিশাল ওক গাছগুলিকে দেখে ন্যারেটার এর রিয়াকশন বা প্রতিক্রিয়া কী হয়েছিল? দ্য সিন ইমপ্রেসড দ্য ন্যারেটার বিয়ন্ড মেজার, অর্থাৎ পুরো দৃশ্যটি ন্যারেটারকে ভীষণভাবে প্রভাবিত করেছিল, মাত্রাতিরিক্তভাবে প্রভাবিত করেছিল। অ্যান্ড দাস হি ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস সিইং দ্য ম্যাসিভ ওক ট্রিজ, এবং সেই কারণেই তিনি ওই বিশাল বড় বড় ওক গাছগুলিকে দেখে সম্পূর্ণ পরিমাণে বাকরুদ্ধ বা নির্বাক হয়ে পড়েছিলেন। অ্যাক্টিভিটি 8-এ অর্থাৎ গ্রামার সেকশন, কম্বাইন উইথ ইনফিনিটিভস, অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে এখানে আমাদেরকে জয়েন করতে বলা হয়েছে। ইনফিনিটিভ বলতে কি বোঝায় না, টু এবং তারপরে একটি ভার্বের বেস ফর্ম। এটি একটি নন ফাইনাইট ভার্বের রূপ। দেখে নেওয়া যাক কীরকমভাবে জয়েনিংটা সম্ভব হয়েছে।
মাই মাদার ওয়েন্ট টু আগ্রা, শি ওয়ান্টেড টু ভিজিট দি তাজমহল। উত্তর, মাই মাদার ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দি তাজমহল। পরেরটার উত্তর, দ্য ম্যান হেল্ড আ মিটিং টু সিলেক্ট আ ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি। 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে, শি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক। এবং 4 নম্বর প্রশ্নটির উত্তর হবে, দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড আ নিউ টিচার টু টিচ বেঙ্গলি টু দ্য স্টুডেন্টস। এরপরে অ্যাক্টিভিটি 8B, অর্থাৎ যেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছিল। প্রথম বাক্যটিতে ভার্ব ছিল বার্ক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম আমরা জানি, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে বিন বসবে এবং ভার্বের সাথে আইএনজি ফর্ম বসাতে হবে। ঠিক সেরকমভাবেই প্রত্যেকটি বাক্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করা হয়েছে। তাহলে দ্য ডগ সিঙ্গুলার নাম্বার যেহেতু, তাই এখানে হ্যাজ বিন বসানো হয়েছে, বার্ক ছিল ভার্ব, বার্কিং হয়েছে। পরেরটা দি ম্যান হ্যাজ বিন রিডিং, পরেরটা দ্য স্টুডেন্টস হ্যাভ বিন প্রিপেয়ারিং, স্টুডেন্টস এখানে প্লুরাল নাম্বার, তাই হ্যাভ বিন ইউজ করা হয়েছে। এবং লাস্টেরটা মাদার হ্যাজ বিন কুকিং। এরপরে অ্যাক্টিভিটি 8C। অ্যাক্টিভিটি 8Cতে পাস্ট পারফেক্ট টেন্সের ভার্বগুলিকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ট্রান্সফর্ম করতে বলা হয়েছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম কি না, সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। ঠিক সিমিলারলি একই রকমভাবে প্রত্যেকটি ভার্বকে ট্রান্সফর্ম করে দেওয়া হয়েছে। হ্যাড ট্রাইড হয়ে গেছে হ্যাড বিন ট্রাইং, হ্যাড প্ল্যান্ড হয়ে গেছে হ্যাড বিন প্ল্যানিং, হ্যাড প্লেড হয়ে গেছে হ্যাড বিন প্লেয়িং, হ্যাড স্টাডিড হয়ে গেছে হ্যাড বিন স্টাডিং। এরপরে অ্যাক্টিভিটি 8Dতে ন্যারেশন চেঞ্জ ছিল। তোমরা যারা এই চ্যানেলে ফলো করো তোমরা নিশ্চয়ই জানো যে এই চ্যানেলে ন্যারেশন চেঞ্জের ওপরে সমস্ত রকমের বাক্যের সব রকমের ন্যারেশন চেঞ্জ ইন ডিটেলে রুলস এবং ফর্মুলা দিয়ে কিন্তু বোঝানো আছে। যদি কারো দেখা না হয়ে থাকে তাহলে প্রত্যেকটি বাক্যের আলাদা আলাদা করে ন্যারেশন চেঞ্জের প্লেলিস্টটাও তোমরা একবার ফলো করতে পারো। এনিওয়েজ, প্রথম বাক্যটি ছিল মোহন সেড মাই ব্রাদার উইল লিভ টুমরো। উত্তর হবে মোহন সেড দ্যাট হিজ ব্রাদার উড লিভ দ্য নেক্সট ডে। পরেরটি, মাই ফ্রেন্ড সেড টু মি আই উইল বি গ্রেটফুল ইফ ইউ হেল্প মি নাও। উত্তর হবে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি উড বি গ্রেটফুল ইফ আই হেল্পড হিম দেন। নেক্সট, দ্য চাইল্ড সেড টু হিজ ফাদার প্লিজ গিভ মি আ টয়। উত্তর, দ্য চাইল্ড রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হিম আ টয়। নেক্সট, ওহ হোয়াট আ হট ডে ইট ইজ টুডে সেড রিতা। এটার উত্তর হবে রিতা এক্সক্লেমড ইন ডিসগাস্ট, বা তুমি এখানে ইরিটেশনও ব্যবহার করতে পারতে বিরক্তি কথাটির সেন্সটাকে ক্যারি করবার জন্য। রিতা এক্সক্লেমড ইন ডিসগাস্ট দ্যাট ইট ওয়াজ আ ভেরি হট ডে। লাস্টের বাক্যটি, মে উই সেভ আওয়ার গুড আর্থ সেড দ্য টিচার। উত্তর হবে দ্য টিচার উইশড অথবা হোপড, যেটা ইচ্ছে তোমরা ব্যবহার করতে পারো, দ্যাট দ্য ম্যানকাইন্ড মাইট সেভ দ্য গুড আর্থ। এরপরে অ্যাক্টিভিটি 9, কিছু সিনোনিম খুঁজতে বলা হয়েছিল গল্পের 3য় সেকশন থেকে। আ ওয়ে অফ ইমপ্রুভিং অ্যান আনপ্লেজেন্ট অর ডিফিকাল্ট সিচুয়েশন। উত্তর হবে রেমেডি। টু রিপিটেডলি হিট অ্যাট সামথিং, এটার উত্তর হবে পাউন্ড। আ প্লেস উইথ নো পিপল ইন ইট, এটার উত্তর হবে ডেজার্টেড। লেফট উইথ নো ওয়ার্ডস, এটার উত্তর হবে স্পিচলেস। এরপরে অ্যাক্টিভিটি 10A-তে একটা ইমাজিনারি অর্থাৎ কাল্পনিক কনভারসেশন বা কথোপকথন লিখতে বলা হয়েছিল, যেটা তোমার মধ্যে এবং তোমার রোপণ করা একটি গাছের মধ্যে হবে। পুরো কনভারসেশনটা আমি এখানে নোটের আকারে দিয়ে রেখেছি, তোমরা একবার এটাকে লিখে নিও, তাহলে কিন্তু তোমাদের কাছে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু থাকবে না। খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, তাই আমি এটাকে আর এক্সপ্লেন করলাম না, তবে আমি চাইবো যে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখো বা লিখে নিতে পারো। অ্যাক্টিভিটি 10B-তে ছিল একটা চিঠি লিখতে হবে বন্ধুকে, যে বন্ধু তোমার হোস্টেল লাইফে গিয়ে ভীষণভাবেই এখন লোনলি বা দুঃখী ফিল করছে। তুমি তাকে এনকারেজ করবে বা তাকে কিছু অ্যাডভাইস দেবে, তাই না? তো পুরো চিঠিটাই আমি এখানে লিখে রেখেছি, তোমরা এটাকে লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আজকে যেটুকুনি আমাদের আলোচনা হলো বা রাইটিং স্কিলে যেগুলো আমি এক্সাম্পল হিসেবে দিয়ে রেখেছি, যদি সেখানেও বুঝতে কোনো অসুবিধে থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে তোমাদের প্রশ্নও জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। আর ইন দ্য মিন টাইম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য, হেল্প করবার জন্য আর এইরকম ধরনেরই ইনফরমেটিভ লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিওস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।